আজকের আলোচনার বিষয়বস্তু হইল আমিন কাকার লেবেনসুস পলিসি আর দুদকের সাথে প্রতারণা। তো প্রথমে আমরা আলোচনা করে নিব কাকার লেবেনসুস পলিসিটা কি, আর এরপরে আমরা আলোচনা করব দুদকের লগে কাকায় কি কি প্রতারণা করছে। তো যাই হোক, আসেন শুরু করি। তো লেবেনসুস পলিসি দিয়াই আসেন শুরু করি। আমার কাকায় ওই যে আমার আমিন কাকায় আর কি, হের দালাল গুলারে কয়দিন পর পরই একটা কইরা লেবেনসুস দেয়। লেবেনসুস দেওয়ার কারণ হইল কিছু একটা দিয়া তো দালাল গুলারে ব্যস্ত রাখতে হইব, বুঝেন নাই? তো কয়দিন পর পরই হের দালাল গুলারে একটা করে লেবেনসুস দেয়, আর দালাল গুলাই করে চুষে। কাকায় একটা করে লেবেনসুস দেয় আর দালাল গুলাই চুষে, একটা করে লেবেনসুস দেয় আর দালাল গুলাই চুষে করে চুষে। তো কাকার এখনকার লেবেনসুস হইতেছে ডেস্টিনি 2000 লিমিটেড। তো কাকা হের দালাল গুলারে এই লেবেনসুস দিছে, এই ডেস্টিনি 2000 লিমিটেড নামক এই লেবেনসুস এই দালাল গুলাই এখন চুষতেছে করে চুষতেছে। তো এক সময় চুষছে ডিটুকে অ্যাসোসিয়েটস নামক লেবেনসুস, কখনো চুষছে সুপারিয়র নামের লেবেনসুস, আবার কখনো চুষছে ওই ভক্কর চক্কর হাবিজাবি বিভিন্ন প্রজেক্টের লেবেনসুস। তো সর্বশেষ এখন যে লেবেনসুস সেটা হইল ডেস্টিনি 2000 লিমিটেড নামক লেবেনসুস। আর এই লেবেনসুসটাই এখন কাকার দালালেরা চুষতেছে আর চুষতেছে। এনিওয়ে, আসেন এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। এই নতুন যে লেবেনসুস এটা কি? কাকায় তার দালাল গুলারে কইছে ডোরা আরডিসির মাধ্যমে এখন ডেস্টিনির ব্যবসা নাকি জুলাই থেকে শুরু হয়ে যাব। এইটাই হলো লেবেনসুসের একটা পার্ট। আরো কইছে কি কইছে ডোরার মাধ্যমে নাকি রেজিস্ট্রেশন শুরু হইব, আর আইআরডিসির মাধ্যমে নাকি প্রোডাক্ট ডেলিভারি শুরু হয়ে যাব। কারণ একটু হাস্যালই। আচ্ছা, এই ব্যাপারে কোনো বোর্ড মিটিং হয়েছে? কোনো বোর্ড রেজুলেশন হয়েছে? বোর্ডের কেউ হেরে এইসব করতে কইছে? এই মার্কেটিং প্ল্যান রেডি করতে কইছে? ডোরা আরডিসি ভক্কর চক্কর এগুলা করতে কইছে? মানে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বোর্ড রেজুলেশন বা বোর্ড মিটিং এর মাধ্যমে কি এরকম কোন সিদ্ধান্ত আসে নাই? একা একাই সবকিছু করতেছে, মানে হেরে কেউ চোদে না, একা একাই সব করে ফেলাইতেছে। গায়ে মানে না আপনি মোরল আর কি। খারান কথা আরো আছে। কাকায় হের দালাল গোলারে কইছে 1,50,00,000 মানুষকে বিনা সুদে লোন দেওয়া হবে। ওই যে কাকায় মাল্টিপারপাসের সিইও হয়েছে না, তো মাসাল্লাহ এখন বলে 1,50,00,000 লোকরে বিনা সুদে লোন দিব আর কি। আচ্ছা, এই যে কাকায় যে কইলো লোন দিবে, এই লোন মাল্টিপারপাস কারে দিবে? 1,50,00,000 লোকরে দিবে, এই তো। কেন দিবে? ডেস্টিনিতে জয়েন করার জন্য, এই তো। তো ডেস্টিনির বোর্ড কি হেরে কইছে যে ডেস্টিনিতে জয়েন করার লিগা তুমি মানুষের লোন দাও? কইছে? কয় নাই। এই যে কাকায় বালপাক নামি করতেছে, ডেস্টিনির বর্তমান বোর্ড হের কাছে লোন চাইছে? চায় নাই। এই লোন 2000 লিমিটেড নিব এরকম কোন বোর্ড মিটিং এ কোন রেজুলেশন হয়েছে? কোন বোর্ড অনুমোদন হয়েছে? কোন কিছু পাস হয়েছে? হয় নাই। হুদাই ওই যে শুরুতেই কইলাম না, হেরে কেউ সোদে না, একা একা সব করে লাইতেছে। লোন দেয়, এই দেয় সেই দেয়, ডোরা আরডিসি হ্যান তেন ফ্যান মার্কেটিং প্ল্যান দিয়া মানে সব কিছু করে ফেলাইতেছে একাই। গায়ে মানে না আপনি মরল আর কি। বুঝেন নাই? তো দেখেন, কাকায় কিন্তু সবই জানে এগুলা যে ভোগীযোগী। কিন্তু ঠিকই জানে এগুলা ভোগীযোগী, তারপরেও এগুলা কইতাছে কেন? কারণ কিছু একটা কইয়া তার দালাল গুলারে তো ধরে রাখতে হইব, তার টিমটারে তো ধরে রাখতে হইব, উজ্জীবিত রাখতে হইব, চাঙ্গা রাখতে হইব, কিছু একটা কইয়া ধরে রাখতে হইব না? আর কাকা এটাও জানে যে দালাল যেগুলা সেগুলো সব হইলো আসুদা, বেকুব, মূর্খচুদা, অশিক্ষিত। যা কইব তাই এই দালাল গুলা বিশ্বাস করবো। কাকা এটা খুব ভালো করে জানে। তো কাকায়ও এটা কইছে, আর দালাল গুলাও কিন্তু এগুলা বিশ্বাস করে লুঙ্গি খুলে লাফাইতেছে। ওই যে ডেস্টিনি 2000 লিমিটেড নামক নতুন লেবেনসুস যেটা দিছে কাকায়, সেটা লয়ে এখন এগুলা চুষতেছে আর কি। তো খেয়াল করে দেখেন, বর্তমানে ডেস্টিনিতে হাইকোর্ট নিযুক্ত একটা রানিং বোর্ড আছে, রাষ্ট্রীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কিছু লোক আছে। এরপরেও এই বাটপারে ডেস্টিনির এই বোর্ডের নিয়মের বাইরে যাইয়া বোর্ডরে ওভারটেক করে দেখেন কি তামসা করতেছে। তাহলে এবার বুঝেন এই বাটপার 2012 সালের আগে কি করছিল, বুঝেন এবার।
তার এই স্বৈরাচারী বিষয়গুলো নিয়েই কিন্তু 12 সালের আগে যে সে স্বৈরাচারী ভাবে যা খুশি তাই করছে, বোর্ড মিটিং টেটিং কিছুর ধার ধারে নাই, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এই যে মাস 2-1-3 আগে আমাদের কতিপয় ফাউন্ডার ডিরেক্টর তারা কিন্তু লাইভে আইসা ফেসবুকে কিন্তু এই কথাগুলো বলছিলেন। তো আসেন দেখি আমাদের ফাউন্ডার ডিরেক্টরেরা এই যে মাস 2 আগে এই বাটপারের এই কার্যক্রমের ব্যাপারে 12 সালের আগে সে কি কি করত এই ব্যাপারে কি বলছিলেন, আসেন শুনি জনাব মেজবাউদ্দিন স্বপনের বক্তব্য। 2008 থেকে উনার এই সৌরচারীপানা স্টার্ট হয়েছে। 2008 আপনারা জানেন, আপনারা অনেকে অনেক কিছু জানেন না। 2008 উনি যতগুলা আসেন, উনি কি করবে, ধান রোপণ করবে বাংলাদেশের সমস্ত খাদ্য স্বয়ংসম্পন্ন। সেখানে আমি ওনার ক্যালকুলেশন করে দেখাইলাম যে এখানে আমরা এটা কন্ট্রোল করতে পারবো না, এটা কন্ট্রোল অনেক কঠিন। উনি বললেন না, আপনি জানেন না, আপনার কতজন, আমি মানে এটা হিউজ পরিমাণ লোক লাগবে, এই লোকের বেতন দিয়ে এই পয়সা উঠবে না। যে আপনি যে জিনিস মানে বুঝতেছেন না, বললাম ভাই আমার নিজের বাপেরও জমি আছে 60 বিঘা 70 বিঘা, 100 মনের উপরে ধান আসে আমাদের ঘরে বর্গা দেওয়ার পরেও, তারপরেও যদি কোন আমি বুঝি না তাহলে আর হবে না। আমাদের জমিনে এখন ধান বনে না, এখন আমাদের জমিনে ধইঞ্চা বনে, কারণ ধইঞ্চাতে ফলনের খরচ কম আর উৎপাদনই বেশি, উৎপাদন বেশি এবং লাভ বেশি। এই কারণে আমাদের জমিনে এখন ধইঞ্চা বনে না, ধইঞ্চা বনে ধান বনে না। 1 টাকাও ঘরে আসে নাই। এইভাবে আমরা ওই কাজগুলাতে যখন ওনাকে আস্তে 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 বাধা দিলাম, ফাইনালি বেস্টিয়ারকে বাধা দিলাম। আমরা যখন কোনো অবস্থাতে উনাকে কোনো কিছু, উনি বলে বেস্টিয়ার কেন করছে শুনবেন, আজকে শুনেন। আমরা যখন বললাম যে আপনি কেন করবেন, এটা তো আপনি যে হায়দারের 15 লাখ টাকা চেয়ারম্যান হিসেবে বেতন দিতেছেন, আপনি নিজে 10 লাখ টাকা যে অনারিয়াম নিতেছেন, এই 15 লাখ টাকা যদি ওই বেটা 5 লাখ টাকাও কামাইতে পারতো, তাহলে তো ওই বেটা কি করতো না, এই এয়ারলাইন্সে আপনার ই করতো না, ব্যাংক লোন নিত না, উনি এইভাবে ডিফল্টার হইতো না, উনি বন্ধ করতো না। উনি কি করে, উনি বাইসা বাইসা যতগুলা প্রতিষ্ঠান আইসিইউ তে আছে অথবা তাদের মৃত মানে ই করা হয়েছে, ট্যাগ দেওয়া হয়ে গেছে, সেইগুলারে উনি হাই দাম দিয়ে কিনে নেয়, তাদের কাইনে এক একজনের বসায়। ফ্যান ইন্ডাস্ট্রি একটা দিছে, যে ফ্যান ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে সেখানে যে ফ্যানে ওই আগে যে মালিক ছিল হাসনাত সাহেব, হাসনাত সাহেব ওই বিজনেসটা কোন অবস্থাতে রান করা পারতেছে না, অর্থাৎ উনি ওখানে ফেল করছে। তো এখন এই হাসনাত সাহেবকে বললো যে ঠিক আছে, আপনার বেতন অনারিয়াম হবে 3 লাখ টাকা, আপনি এটা কাজ শুরু করেন। তো আপনারা জানেন যে ফ্যানে ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে আপনার শীতের সময় ফ্যান বিক্রি হয় না, গরমের সময় বিক্রি হয়। তো এই কারণে শীতের সময় ফ্যান বানায় বানায় স্টক রাখতে হয়। তো যখনই এইগুলা করার পরে 1 বছরে দেখা গেছে হাসনাত সাহেবের 4.5 লাখ টাকা ওনার বেতন ধরছে। তো 4.5 লাখ টাকা বেতন ধরার পরে উনি আর 1.5 বছর বেতন নেয় নেই। 1.5-2 বছর পরে এসে উনি বলতেছে যে ভাই আপনারা তো এই করছেন, আমি তখন 1 কোটি টাকা পাই, তাহলে আমার 1 কোটি টাকা দেন। এখন আমার তো এই দেখেন, এই যে অনারে আমি এইগুলা দিয়ে আমার 1 কোটি টাকা হয়ে গেছে। তো এখন ওই কিন্তু 2 বছরে আমরা টোটাল 1 কোটি টাকা ফ্যান উৎপাদন করিনি, অথচ 1 কোটি টাকা। এইভাবে যখন আমি সাইদ ভাই, গোফরান ভাই সব জায়গাতে ওনাকে বাধা দিয়ে আমরা কোনো জায়গায় যখন ই করতেছি না, উনি তখন এই আপনার জেনারেল দিয়া জেনারেল তারেক সিদ্দিকির কে ভয় ই করে সামনে রাখে, কর্নেল শহীদকে সামনে রেখে উনি আমাদের ইনডাইরেক্টলি থ্রেট দেওয়া শুরু করলো। শুনলেন তো, ঠিক এই কাজটাই 12 সালের আগে বাটপার করছে। তখন তো হাইকোর্ট নিযুক্ত কোনো বোর্ডও ছিল না, রাষ্ট্রীয়ভাবে মনিটরিং করার মতো মানে রাষ্ট্রীয়ভাবে মনিটরিং করার মতো কোনো লোকও ছিল না। এই কারণে তখন এই যা খুশি তাই সে কিন্তু করছে। সে যে যা খুশি তাই করছে তার প্রমাণ হইল এই যে এখনো হাইকোর্ট নিযুক্ত বোর্ড থাকার পরেও যে সে উল্টা সিধা বিভিন্ন কাম হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বাইরে যায় করার চেষ্টা করতেছে, এটাই হলো তার সবচেয়ে বড় প্রমাণ। তো যাই হোক, আমার কাকার এই চাপাবাজিতে তার দালালগুলো তো বিশ্বাস করতেছেই। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী দেখলাম তারাও এই কথা বিশ্বাস করে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ভাই এখানে বিভ্রান্তির কিছু নাই তো, খুব সিম্পলি বিষয়টা একটু স্টাডি করেন না। হিসাব তো খুবই পরিষ্কার। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের বোর্ড রেজুলেশন ছাড়া, বোর্ড অনুমোদন ছাড়া ডেস্টিনিতে এখন আর কিছু হবে না। এটা 2012 সাল না, এটা তো 2025 সাল। আর 2012 সালের আগে পাবলিক পারসেপশন আর এখনের পাবলিক পারসেপশন তো এক না। বোর্ড রেজুলেশন ব্যতীত ডেস্টিনিতে এখন আর কিছু হবে না, কথা পরিষ্কার। ডেস্টিনিতে স্বৈরাচারী কার্যক্রম করার দিন শেষ। এই বাটপারের যদি এতই শখ হয়, সে বোর্ড রেজুলেশন করাইয়া এগুলা পাশ করে নিয়ে আইসা তারপরে করুক। তো আপনারা যারা কাকার এই কার্যক্রমে বিভ্রান্ত হয়ে আমারে ফোন টোন দিতেছেন, দয়া করে থামেন। এত বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এই মাথাটা খাটাইয়া পরিস্থিতি অবজার্ভ করেন আর বিষয়গুলা স্টাডি করেন, তাইলে আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। হুদাই টেনশন করেন না ভাই। আমাকে আলিস সেন্টারের দায়িত্বশীলদের প্রতি ভরসা রাখেন।
হাইকোর্ট নিযুক্ত বোর্ডের প্রতি ভরসা রাখেন, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার প্রতি ভরসা রাখেন, পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের প্রতি ভরসা রাখেন। হুদাই টেনশন নিয়েন না। এইবার আসি কাকায় দুদকের লগে কি প্রতারণা করছে সেটা নিয়ে। কাকায় ডেস্টিনির ডিস্ট্রিবিউটর করে তো মানে টুপি পরাইছেই, কাকায় দুদকরেও টুপি পরাই দিছে, হাইকোর্টেও টুপি পরাই দিছে। হ ভাই হ, আসেন একটু আলোচনা করি, বুঝতে পারবেন। 2016 সালে আদালত কিন্তু একটা রায় দিছিল যে 2800 কোটি টাকা মানে গাছ বিক্রি কইরা 2800 কোটি টাকা দুদকের কাছে জমা দিলে জামিন হইব, এই জাতীয় একটা রায় কিন্তু দিছিল, মনে আছে নিশ্চয়ই আপনাকে। তো কাকায় এই রায়টারে সিস্টেম কইরা আদালতের টুপি পরাই দিছে, দুদকের টুপি পরাই দিছে। মানে ধরেন অনুমোদন তো আদালতে দিছেই, এবার মাশাআল্লাহ কাকায় গাছ বেচা শুরু করছে। আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ইদানিং তার এই ব্যাপারগুলা নিয়ে অনেকের অভিযোগ আপনারা দেখতেছেন, এটা কিন্তু সত্য। যদিও তার দালাল গুলায় এই অভিযোগটারে বলতেছে অসত্য, মানে ওই দালালি যারা করে এরা তো এটা কইবই, মানে অপরাধী যে হ্যাঁ তো কখনো তার অপরাধ স্বীকার করে না। তো যাই হোক, হে এবং হের দালালেরা এখন এগুলা কি কইতেছে, এগুলা মিথ্যা, এগুলা সত্য না, কিন্তু আসলে কিন্তু ঘটনা সত্য। হ্যাঁ, এটা হইতে পারে যে 2800 কোটি টাকা সমগ্র গাছ সব বিক্রি করে 2800 কোটি টাকা হয়তো বা সে কালেকশন করতে পারে নাই, কিন্তু টাকা টুকটাক তো কালেকশন করছে। 2800 কোটি কালেকশন করতে না পারলেও 28 লাখ তো কালেকশন করছে, কথার কথা। তো এই টাকাটা কি দুদকে জমা দিছে? দেয় নাই। তো যাই হোক, আপনারা তো জানেন আমি আবার প্রমাণ ছাড়া কথা কই না। তো চলেন আমরা এরকম একজন ভুক্তভোগীর কথা শুনি, যিনি ওই সময় কাকারে টাকা দিয়া গাছ কিনছিল। তো কাকা হেরে গাছও দেয় নাই, আবার হে যেই টাকাটা কাকারে দিছিল কাকায় সেই টাকাটা দুদকেও জমা দেয় নাই। আসেন আমরা এরকম একজন ভুক্তভোগীর কথা শুনি। উনি হচ্ছেন আমাদের হাদিস মিয়া। আসেন ওনার বক্তব্য শুনি। আদালত কর্তৃক 2016 সালে একটা রায় হয় 2800 কোটি টাকার। তো আমাদের কাছে কিন্তু জনাব রফিকুল আমিন সাহেব গাছ বিক্রি করেছে, যে অন্যদের কাছে কেন, আমরা নিজেরাই গাছ কিনি। তো আমি কিন্তু 50,000 টাকার গাছ কিনেছি, আমি ওইটা টাকাটা ফেরত পাইনি বা দুদকে দিয়েছে কিনা এটা আমার অজানা। শুনলেন তো, মানে ওই গাছ বেচার আদালতের কাছ থেকে অনুমতি নিয়া কাকায় মোটামুটি প্যাকেজ বানায় লাইছে। কাকায় তো আবার প্যাকেজ বানাইতে উস্তাদ, যে কোনো কিছুতে প্যাকেজ বানায়। তো গাছে আদালতের অনুমতিটা নিয়াই হ্যাঁ মোটামুটি প্যাকেজ বানাই লাইছে। এক প্যাকেজের দাম ছিল কত জানেন? 25,000। তো মোটামুটি কাকা এই যে আমগো হাদিস ভাই হের কাছে 25,000 করে দুইটা প্যাকেজ বেচছে আর কি, ওই কথাটাই কইছিল আর কি। হাদিস ভাই একটু আগে যেটা কইলো এই কথাটাই কইছে। আসেন হাদিস ভাইয়ের কথাটা আমরা আবার একটু শুনি। আদালত কর্তৃক 2016 সালে একটা রায় হয় 2800 কোটি টাকার। তো আমাদের কাছে কিন্তু জনাব রফিকুল আমিন সাহেব গাছ বিক্রি করেছে, যে অন্যদের কাছে কেন, আমরা নিজেরাই গাছ কিনি। তো আমি কিন্তু 50,000 টাকার গাছ কিনেছি, আমি ওইটা টাকাটা ফেরত পাইনি বা দুদকে দিয়েছে কিনা এটা আমার অজানা। তো দেখছেন তো কাকাই কেমন কেমন বড় মাপের বাটপার। মোটামুটি দুদকরে পর্যন্ত টুপি পরাই দিছে, হাইকোর্টের পর্যন্ত টুপি পরাই দিছে যে গাছ মাছ যে বেচছে, বেচার টাকা ঢুকে যা লইছে দুদকের অ্যাকাউন্টে, এই টাকা না দিয়া কাকায় মোটামুটি সেই টাকা কি করে লাইছে, সেই টাকা ঘাপ্পুস করে লাইছে। কাকায় দুদকরে পর্যন্ত টুপি পরাই দিছে, কি অবস্থা বুঝেন কিছু? তো কাকা আপনি যতই টুপি পরান, আপনার টুপি পরানোর লেগে কিন্তু আপনার সে বড় বাপেরাও কিন্তু আছে। এই যে যা দেখলেন এটা কিন্তু মাত্র স্যাম্পল। এই যে 2016 সালে আদালতের রায়ের পরে জাগো কাছে গাছ বেচছেন, বেচে যা টাকা টুকা লইছেন, সিরিয়ালে এইসব আসতেছে, সিরিয়ালে এইসব আসতেছে। একটু অপেক্ষা করেন কাকা, জাস্ট স্যাম্পল দেখছেন, ওয়েট। তো এবার আপনারাই বলেন, এই যে এই বাটপারের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে, যে অভিযোগ যে সে 2016 সালে আদালতের রায় পাওয়ার পরে গাছ বিক্রি করছিল, এই কথাটা তো সত্য। আর তার দালাল গুলা যে এখন লাফাইতেছে বলতেছে এগুলা নাকি মিথ্যা, তার দালাল গুলো তো দালালি করেই তো ব্যস্ত, দালালি করে তার কুল পায় না। এইভাবেই আপনি খেয়াল করে দেখেন 2012 সাল থেকে পদে পদে এই বাটপার, এই রফিকুল আমিন এই বাটপার পদে পদে 2012 সালের পর থেকে পদে পদে মানুষের সাথে প্রতারণা করে করে এই পর্যন্ত আসছে। ইভেন 16 সালে আদালতের রায়ের পরে আদালতের ওই রায়কে টুপি পরাই দিছে,
দুদককে টুপি পরাই দিছে। সে শুধু ৪৫ লক্ষ মানুষের সাথে প্রতারণা করে নাই, সে আদালতের সাথেও প্রতারণা করছে, সে দুদকের সাথেও প্রতারণা করছে। আমি আমাদের আলিস সেন্টারের দায়িত্বশীল যারা আছেন, আমি আপনাদের প্রতি বিনয়ের সাথে আবেদন করব, আপনারা দয়া করে এই ব্যাপারটা ইনভেস্টিগেশন করেন এবং ট্রি প্ল্যান্টেশনের এই রায়ের পরে, আমি তো 2-1টা এক্সাম্পল দিলাম, আমি আরো কিছু এক্সাম্পল সামনে দিব, সামনের প্রোগ্রামে আরো কিছু ব্যক্তির ইনফরমেশন আপনাদেরকে দিব। আপনারা দয়া করে এটার একটা ইনভেস্টিগেশন করেন, একটা স্বচ্ছ তদন্ত করেন। আমি আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের অনারেবল চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার উদ্দেশ্যে বলতে চাই, এই ব্যাপারে আপনি একটা স্বচ্ছ তদন্ত করেন, কইরা দেখেন 2016 সালে হাইকোর্টের রায়ের পরে এই বাটপার কত টাকা ট্রি প্ল্যান্টেশনের গাছ বিক্রি বাবদ কালেকশন করছে এবং কত টাকা আত্মসাৎ করে দুদকে জমা না দিয়া নিজে খেয়া ফেলাইছে, এটার একটা স্বচ্ছ তদন্ত করেন। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে জনাব হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার কাছে এই দাবি জানাই। একই সাথে আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের দায়িত্বশীল যারা আরো আছেন ডেস্টিনির চালুর পক্ষে, এবং একই সাথে আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আমি আপনাদের প্রতি বিনয়ের সাথে আবেদন জানাই, আপনারা এ ব্যাপারে যথাযথ এবং স্বচ্ছ একটা তদন্ত করে ভুক্তভোগীদেরকে খুঁজে বের করেন এবং কি পরিমাণ টাকা সে আত্মসাৎ করছে এই ইস্যুতে সেটা আপনারা দয়া করে খুঁজে বের করেন। পিএইচডি ফোরামের জিগরি ভাইদের প্রতি এটা আমার সবিনয় নিবেদন। আর এই বাটপার যে ট্রি প্ল্যান্টেশনের এই রায়ের ইস্যুটা দিয়ে টাকা কালেকশন করছে এবং টাকা যে আসলে উঠাইছে তার মানে একটা স্বচ্ছ প্রমাণ হইতেছে আজকের এই ভিডিও। পিএইচডি ফোরামের জিগরি ভাই যারা আছেন, আপনারা চাইলে আমাদের এই ভিডিওটাকে এভিডেন্স হিসেবে ধরে নিয়ে আপনাদের কার্যক্রম আগায় নিতে পারেন। এবার আসি আরেকটা প্রসঙ্গে। ইদানিং এই যে বাটপারের দালালেরা তার মানে এতদিন তো খালি কইছে ডেস্টিনি মানেই রফিকুল আমিন, ডেস্টিনি মানেই রফিকুল আমিন, এখন তার এই দালালগুলা এখন আবার যে জেনারেল হারুন এবং আলহাজ মোহাম্মদ হোসেন এই দুই শীর্ষ কর্মকর্তার নাম বেচতেছে। মানে আগে খালি এই হের দালালগুলা খালি হের ছবি দিয়ে লাফাইতো, তো এখন হের দালালগুলা জেনারেল হারুনের ছবিও দিতেছে সাথে, আবার এখান থেকে আলহাজ মোহাম্মদ হোসেন ওনার ছবিও দিতেছে, মানে হেগো নাম ভাঙতেছে আর কি, হেগো নাম বেচা নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করতেছে আর কি। আমি আপনাদের একটা তথ্য দিই, আমি যতদূর জানি জেনারেল হারুন উনি এই বাটপারের সাথে এখন আর কোনো ধরনের অ্যাক্টিভিজমে সম্পৃক্ত হওয়ার কোনো আগ্রহ ওনার নাই এবং উনি সরাসরি সেটা না করে দিয়েছেন। যদিও পাবলিকলি বৃহত্তর স্বার্থে পাবলিক স্ফিয়ারে উনি হয়তো এটা স্বীকার করবেন না, কিন্তু উনি এটা স্বীকার করুক বা না করুক এটাই কিন্তু সত্য। তো আসলে বাটপারের গোষ্ঠী এখন তো বেকায়দায় পড়ে গেছে, এখন নিজের পিঠ বাঁচানোর জন্য ওই যে ডেস্টিনি মানে রফিকুল আমিন কথা এখন শেষ, এখন বলতেছে 3 জনের নেতৃত্বে নাকি ডেস্টিনি চালু হবে। এই কারণে ওই যে আলহাজ মোহাম্মদ হোসেন ওনার নামও ভাঙাইতেছে, জেনারেল হারুন ওনার নামও ভাঙাইতেছে। বাটপারদের এই যে জেনারেল হারুন এবং আলহাজ মোহাম্মদ হোসেন আমাদের এই দুই কর্মকর্তার নাম ভাঙাইয়া যে বাটপার গুলো তামসা চালাইতেছে, এই ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। ধন্যবাদ জানাই আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার প্রতি, আপনি যেভাবে সিরিয়াসলি এই মুহূর্তে ডেস্টিনি চালুর জন্য কাজ করছেন এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, এবং আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে খুব অচিরেই আপনি ডেস্টিনিকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবেন এই প্রত্যাশা আমরা করছি। এর বাইরে হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা আছেন আপনাদের সকলের প্রতিও কৃতজ্ঞতা, এবং আমাদের অনারেবল শেয়ার হোল্ডার এবং আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম এবং আপনার প্রতিও কৃতজ্ঞতা, কারণ 6 থেকে 8 মাসে ডেস্টিনিকে আপনি এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রেখে চলেছেন, এই জন্য আপনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি, বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিনুল ইসলাম ভাই, তারপরে আমাদের ওয়াসিম ভাই, সাইদ ভাই, হিরো ভাই সহ যারা এই মুহূর্তে ডেস্টিনির কার্যক্রমকে একটা গোছালো পর্যায়ে নিয়ে এসে বাটপারের সকল প্রতিবন্ধকতাকে ওভারকাম করে ডেস্টিনিকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিনরাত পরিশ্রম করছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফাউন্ডার ডিরেক্টর যারা প্রবাস থেকে ডেস্টিনিকে হেল্প করছেন, বিশেষ করে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আমাদের অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। আর পিএইচডি ফোরামের জিগরি ভাইদের প্রতি তো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো রইলই। আর বিনিয়োগকারী ভাইদের উদ্দেশ্যে বলবো, হুদাই টেনশন করেন না, হুদাই হুতাশি চিল্লায়েন না, মাথা খাটাইয়া চলেন। আমি আগেও কইছি এখনো কইছি,
ইটস জাস্ট অল অ্যাবাউট মাইন্ড গেম। এটা একটা মাইন্ড গেম। এই মাইন্ড গেমে সর্বশেষ পর্যন্ত যে দম ধরে রাখতে পারবে সেই বিজয়ী। অতএব হুদাই সামান্য কিছু দেখলেই চিল্লেন না। এই যে দেখেন না আমগো কাকায় হে বলে ডায়মন্ড মিটিং করো, প্রথম ডায়মন্ড মিটিং করছিল কি অবস্থা দেখছেন তো। তো আজকে এই রবিবার এক ডায়মন্ড মিটিং হওয়ার কথা ছিল আলিসে, এটা পরে নিয়ে গেছিল জুমে। তো পরে আর রবিবারে জুমেও করে নাই, এখন এটা আজকে মনে হয় করবো আর কি। তো হের অবস্থা আর নতুন করে তো করার কিছু নাই। হুদাই আপনারা হুতাশি চিল্লায়েন না, হাতের কাজটা করেন। ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি থেকে শুরু করে যা যা আছে এই কাজগুলো করেন। আর আপনার হাতের কাজটা আপনি করেন। আলিস সেন্টারের দায়িত্বশীলরা হেগো কাম কিন্তু ঠিকই করতেছে। অতএব আপনার হাতের কাজটা আপনি করেন। যারা পিএইচডি আছেন, পিএইচডি ফোরামের বিভাগীয় দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে পিএইচডি ফোরামের হাতকে শক্তিশালী করেন। যারা এক্সিকিউটিভ আছেন, এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে বিভাগীয় কমিটি, জেলা কমিটি গঠনের মাধ্যমে এক্সিকিউটিভ ফোরামের হাতকে শক্তিশালী করেন। আর ফেসবুকে যার যার অবস্থান থেকে অ্যাক্টিভিজম বাড়ান। আমাদের অনেক এক্সিকিউটিভ পিএইচডি ডিস্ট্রিবিউটররা এখন ফেসবুকে লেখালেখি করতেছেন, বাটপারের এই প্রতারণার বিরুদ্ধে এখন প্রতিবাদ জানানো শুরু করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অ্যাক্টিভিজম আরো বাড়াইতে হবে। যার যার অবস্থান থেকে এই অ্যাক্টিভিজম আরো বাড়ান। আর আমাদের এই যে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রাম চলছে এবং এই সংগ্রাম চলবেই। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ৪৫ লক্ষ মাজলুমের জয় হবে এবং ডেস্টিনিতে মাজলুমের বিজয়ের পাশাপাশি জালিমের চূড়ান্ত পতন হবে। আর আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেস্টিনির এই যে আমাদের সংগ্রাম, এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবে। কারণ ডেস্টিনি কারো বাপের না।